হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 2টা, ঠিক আছে, যেটা হচ্ছে স্থিতি ও গতি। সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর করাবো। তো দেখো, যেটা প্রথম প্রশ্ন আছে আমাদের, যে স্থিতি কাকে বলে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে বস্তুর সময়ের সঙ্গে স্থান পরিবর্তন হয় না তাকে স্থির বস্তু বলে, এবং এই অবস্থাকে স্থিতি বলে। মানে যে বস্তুটার হচ্ছে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন হবে না সেটাকে স্থির বস্তু বলা হবে, এবং তার যে এই যে অবস্থা সেটাকে কি বলা হয়, স্থিতি। এবার দেখো, যেটা 2 নম্বরের প্রশ্ন আছে আমাদের, যে গতি কাকে বলে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন হয় তাকে গতিশীল বস্তু বলে, এবং এই অবস্থাকে গতি বলা হয়। এবার দেখো, এক এক রকম বইয়ে এক এক রকম টাইপের লেখা থাকবে যে গতি কয় প্রকারের ও কি কি। তো যাই হোক, এটার উত্তরটা হয়ে যাচ্ছে গতি হচ্ছে 5 প্রকারের, যথা চলন গতি বা রৈখিক গতি, সোজা চলে যাবে, ট্রেনের গতি। এবার দেখো হচ্ছে বৃত্তীয় গতি, উদাহরণ হিসাবে পৃথিবীর গতি, মানে ঘুর ঘুর ঘুরপাক করবে কারো উপর, কাউকে কেন্দ্র করে। যেরকম আমাদের পৃথিবীটা আছে, পৃথিবীটা কার চারিদিকে ঘুরে, সূর্যের চারিদিকে। তো সূর্যটাকে কেন্দ্র করে ঘুরছে, এই জন্য এটা কী গতি, উদাহরণ বৃত্তীয় গতি। এবার দেখো, যেটা 3 নম্বরের প্রশ্ন, যে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কী বলতো, যে একটা বস্তু আছে সেটা নিজের নিজের একটা অক্ষের উপর পাক খায়, যেরকম লাট্টুর গতি। এবার দেখো মিশ্র গতি, উদাহরণ হিসেবে চলন্ত গাড়ির চাকার গতি। এটা হচ্ছে দেখো, একটা যদি গাড়ির চাকা থাকে এটা সোজাও যাবে, মানে সরলরৈখিক, আবার এটা ঘুরছে, যে এটা হচ্ছে ঘূর্ণন। ঠিক আছে, তো যাই হোক, এখানে দুটা গতি মিশে আছে, এই জন্য এটার নাম কি, মিশ্র গতি। আর 5 নম্বরটা যেটা হচ্ছে সরল রৈখিক দোলগতি, উদাহরণ হিসাবে দোলনার গতি, পেন্ডুলামের গতি। এগুলো আমরা জানি, দোলনার গতি আর পেন্ডুলামের গতি কীরকম হয়, এটা এই গতিটার নাম কি, সরল রৈখিক দোলগতি। এবার দেখো, যেটা 4 নম্বরের প্রশ্ন, যে সরল দোলগতির 2টি বৈশিষ্ট্য লেখো। তো এটার উত্তরটা হয়ে যাচ্ছে এই গতি সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখী। আর 2 নম্বরটা হয়ে যাচ্ছে যে এই গতি সরল সরল পর্যাবৃত্ত গতি, মানে যেটা সরল দোলগতি এটা হচ্ছে সরল পর্যাবৃত্ত গতির উদাহরণ। এবারে দেখো, যেটা নেক্সট প্রশ্ন আমাদের, যে 5 নম্বরে চলন ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য লেখো। তো এটার উত্তরটা হয়ে যাচ্ছে দেখো, বিষয় চলন একদিকে, একদিকে ঘূর্ণন করতে হবে। গতি, চলন মানে কি, সোজা সরলরৈখিক গতি হবে। ঘূর্ণন মানে কি গতি হবে, বৃত্তাকার গতি হবে। ঘূর্ণন অক্ষ, চলনে হচ্ছে আমাদের কোনো ঘূর্ণন অক্ষ থাকে না, আর ঘূর্ণনে হচ্ছে থাকে। এবার হচ্ছে পরিবর্তন, চলনের অবস্থান পরিবর্তিত হয়, আর অবস্থান অভিমুখ উভয় পরিবর্তিত হয়। ঘূর্ণনের ফলে অবস্থান ও অভিমুখ দুটাই পরিবর্তিত হয়। তো এবার দেখো, যেটা 6 নম্বরের প্রশ্ন, যে বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য। তো এটার উত্তরটা হয়ে যাচ্ছে যে বৃত্তীয় গতি ঘূর্ণাক্ষ, ঘূর্ণাক্ষটি বস্তুর বাইরে থাকে। বৃত্তীয় গতির ক্ষেত্রে ঘূর্ণাক্ষটা কি, একবারে বাইরে থাকবে, মানে কেন্দ্রটা বস্তুটা থেকে বাইরে। যেরকম পৃথিবীটা হচ্ছে সূর্যটার চারিদিকে ঘুরছে, তো সূর্যটা পৃথিবীটার কেন্দ্রে আছে, একবারে বাইরে, তাই না, এটা পৃথিবী, এটা সূর্য ধরে নাও। এবার দেখো, যে ঘূর্ণন গতির ক্ষেত্রে ঘূর্ণাক্ষটি বস্তুর ভেতরেই থাকে। যদি লাট্টুটা পাক খায়, তো ঘূর্ণাক্ষ মানে কি, মিডিল বরাবর ঘুরে, তাই না, তো এটাই হচ্ছে ঘূর্ণাক্ষ ধরা হয় লাট্টুটার ক্ষেত্রে। আর উদাহরণ হিসেবে দেখো, যে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন, আর এটার উদাহরণ দেখো পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে গতি। পৃথিবীটা আমাদের নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে, সেটা হচ্ছে একটা ঘূর্ণন গতির উদাহরণ। এবার দেখো, আমাদের যে জিনিসগুলো লাগবে, যে গতির সমীকরণ। গতির সমীকরণ জানার জন্য প্রথমে লাগবে হচ্ছে দ্রুতি। দ্রুতি, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। আর যেটা বেগ আছে সেটাকে সরণটাকে সময় দিয়ে ভাগ করতে হবে। সরণ হচ্ছে, মনে করো, সরণ জিনিসটা বোঝাচ্ছে, হ্যাঁ, এখান থেকে সোজা মনে করে এদিকে গেল, তারপরে হচ্ছে কেউ এদিকে গেল, তাহলে এই যে যাতায়াত হলো, এখান থেকে এখানে পৌঁছালো, তাহলে সরণ কোনটা হবে, সোজাসুজি যোগ করলে যেটা পাবো সেটাই হয়ে যায় আমাদের সরণ। আর অতিক্রান্ত দূরত্ব কোনটা হবে, এই যে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এখানে, এখান থেকে এখানে। যদি এটা 3 হয়, এটা 4 হয়, দেখো এটা 3 তারপরে 4 মানে 7, অতিক্রান্ত দূরত্ব 7 সেমি। আর মানে যেই এককটা ব্যবহার করব। আর সময়টা দেখো, এটা সরণ। এবার সরণটা যদি হয় 3 আর 4 হবে না, মানে এটা সোজাসুজি যত হবে সেটাই হচ্ছে সরণ। সরাসরি ডিস্টেন্সটা, সোজাসুজি ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের সরণ। এবার দেখো, যেটা 9 নম্বরের প্রশ্ন আছে, যে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য লেখো। তো উদাহরণ হিসেবে দেখো, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি,
আর যেটা সরণ আছে সেটা হয়ে যাচ্ছে আমাদের ভেক্টর রাশি। এবার দেখো মান অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, আর যেটা সরণ হয় সরণের মান শূন্যও হতে পারে। মনে করো যে একটা বস্তু আছে, ঠিক আছে, এখান থেকে ঘুরে আবার এখানেই চলে আসলো, তো দূরত্ব তো গেল, কিন্তু সরণটা কি হলো দেখো, সরণটা যেখানে আছে সেখানে, এটা লম্ব দূরত্ব নেওয়া যাবে না, তার মানে সরণটা কি হয়ে যাবে, বস্তুটা শূন্য। এই জন্য বলছে যে সরণের মান শূন্য হতে পারে। এবার দেখো যেটা 10 নম্বরের প্রশ্ন, যে দ্রুতি ও বেগের পার্থক্য লেখো। তো উদাহরণ হিসেবে মানে বিষয় হিসেবে দেখো কি লেখা আছে, রাশি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। যেহেতু সরণটা আমাদের, দূরত্বটা স্কেলার, এটা ভেক্টর, এই জন্য বেগটাও কি হয়ে যাচ্ছে, ভেক্টর। আর এটা স্কেলার, এই জন্য এটাও স্কেলার। ঠিক আছে, দ্রুতি আর বেগ। এবার দেখো মান, মান হিসেবে যেটা পার্থক্য, যে গড় দ্রুতি শূন্য হতে পারে না, আবার বেগ, গড় বেগ শূন্য হতে পারে। তো এরপরের প্রশ্নে যাচ্ছি আমরা। তো এবার দেখো যেটা 11 নম্বরের প্রশ্ন, যে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো এটা। মানে সমদ্রুতি যেটা হবে সেটা সমবেগ সম্পন্ন নাও হতে পারে। কিভাবে আমরা ব্যাখ্যা করব দেখো, কোনো বস্তু যদি বক্রপথে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটির দ্রুতিকে সমদ্রুতি বলে। কিন্তু বক্রপথে চলার জন্য বস্তুটির গতির অভিমুখ সর্বদা পরিবর্তিত হয়। মানে একটা বস্তু যদি, কোনো বস্তুটা যদি বক্রপথে যাতায়াত করে, তাহলে তার মানে সময়ের ব্যবধানের দূরত্বটা সমান অতিক্রম করে, তবে বস্তুটির দ্রুতিকে সমদ্রুতি বলবো। কিন্তু বক্রপথে চলার জন্য বস্তুটির গতির অভিমুখ পরিবর্তিত হয়। মনে করো যে কোনো বস্তু যদি এরকমভাবে চলে, ঠিক আছে, সমান বেগ নিয়ে চললে কি হবে, সমদ্রুতি সম্পন্ন হবে, কিন্তু তার মানটা, বেগের দিকটা যে সেটা সবসময় চেঞ্জেস হতে থাকবে। এবার দেখো যেটা 12 নম্বরে, সমবেগ সম্পন্ন হলে সমদ্রুতি সম্পন্ন হবেই, ব্যাখ্যা করো। ঠিক আছে, এগুলো একটু তোমরা জেনে নিবা যে কি করে হচ্ছে, যে বেগের মান ও অভিমুখ উভয়ই অপরিবর্তিত থাকলে বস্তুটি সমবেগ সম্পন্ন হয়। অন্যদিকে দ্রুতির শুধুমাত্র মান আছে, তাই সমবেগ সম্পন্ন হলে সমদ্রুতিও সম্পন্ন হবেই। তো এই প্রশ্ন দুটো একটু মোটামুটি পড়ে রাখবে, ঠিক আছে। এরপরে যেটা আমাদের ত্বরণ সমান সমান কি হয় সেটা মনে রাখতে হবে। ত্বরণ সমান সমান হবে বেগের বৃদ্ধি বা সময়, মানে সময়ের সঙ্গে সঙ্গে বেগটা যে বেড়ে যায় সেটাকে আমরা কি হিসাবে ধরি, ত্বরণ। আর মন্দন কি, দেখো সময়ের সাপেক্ষে বেগটা যে কমে যায় সেটাকে আমরা কি ধরা, মানে সেটাকে বিজ্ঞানের ভাষায়, ভৌতবিজ্ঞানের ভাষায় কি ধরা হয়, মন্দন। মনে করো একটা গাড়ি স্টার্টের সময় যে স্টার্ট থেকে যে যাত্রাটা করে একটু জোরে যায়, সেটা হচ্ছে ত্বরণ। এবার গাড়িটা যখন মনে করো কোনো জায়গায় একটু দাঁড়াবে, যতটা বেগ নিয়ে আসে তার থেকে বেগটা কমিয়ে দেয়, ঠিক আছে। ওই যে বেগের যে হ্রাসটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, সেটাকে কি বলা হয়, মন্দন। এবার দেখো যেটা 15 নম্বরের প্রশ্ন, যে ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো কাকে বলে এটা লিখেছি, একক সময়ে বেগের বৃদ্ধিকে ত্বরণ বলে, আর মন্দন কি, একক সময়ে বেগের হ্রাসকে মন্দন বলে। চিহ্ন, ত্বরণকে ধনাত্মক ধরা হয় আর মন্দনকে ঋণাত্মক ধরা হয়। ঋণাত্মক ধরা এটাই কারণ যে এখানে হচ্ছে বেগের মানটা হ্রাস পায়, এই জন্য মন্দনকে কী ধরা হয়, ঋণাত্মক, মানে মাইনাস। আর ত্বরণটা যে আছে এটাকে কী ধরা হয়, ধনাত্মক, মানে প্লাস। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।